তুমি যদি ৩০ কোটি বছর আগের পৃথিবীতে ফিরে যেতে, তাহলে প্রথমে যে জিনিসটা তোমাকে মেরে ফেলত সেটা ডাইনোসর না, একটা ফড়িং। সেই ফড়িংয়ের ডানার প্রস্থ ছিল প্রায় ৭৫ সেন্টিমিটার, তোমার মুখের থেকেও বড়। আর তারা ছোট মেরুদণ্ডী প্রাণী শিকার করত। আর তার পায়ের নিচে যেটা হামাগুড়ি দিচ্ছিল সেটা ছিল ২.৫ মিটার লম্বা এক বিশাল মিলিপিড, যা তোমার থেকেও লম্বা। শুধু তার চলার শব্দই তোমাকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। এটা কোনো সাইফাই সিনেমা নয়, এটাই ছিল পৃথিবীর বাস্তব নরক। তাহলে প্রশ্ন হলো, এখন পোকামাকড়গুলো এত ছোট কেন? কারণ এমন একটা ঘটনা ঘটেছিল যা জীবনের নিয়মই বদলে দিয়েছিল। প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবী আর আজকের পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা। তখন এশিয়া ছিল না, আমেরিকা ছিল না, আমাদের পরিচিত কোনো মহাদেশের আকৃতিই ছিল না। সব স্থলভাগ একসাথে জড়ো হয়ে তৈরি করেছিল একটি বিশাল সুপার মহাদেশ, যার নাম ছিল প্যানজিয়া। আর পৃথিবীর অন্য পাশে ছিল এক বিশাল সীমাহীন সুপার মহাসাগর, যা প্রায় অর্ধেক পৃথিবী ঢেকে রেখেছিল। এই সুপার মহাদেশের ভেতরের অংশে সমুদ্রের আর্দ্র বাতাস পৌঁছাতে পারত না, ফলে ভেতরের এলাকা ছিল শুষ্ক, পাথুরে মরুভূমি। কিন্তু বিষুবরেখার কাছাকাছি উপকূলীয় অঞ্চল ছিল একেবারেই ভিন্ন। সেখানে ছিল গরম ও ভীষণ আর্দ্র পরিবেশ, আর বিস্তীর্ণ আদিম বনভূমি। এই বনগুলো ভরা ছিল বিশাল আকৃতির ফার্ন ও লাইকোপোড গাছ দিয়ে। এসব গাছ মারা যাওয়ার পর সাধারণভাবে পচে যেত না। একের পর এক স্তরে জমে কাদা ও পানির নিচে চাপা পড়ে শেষ পর্যন্ত সেগুলো কয়লায় পরিণত হয়। এই কারণেই এই যুগের নাম রাখা হয় কার্বনিফেরাস যুগ। এই ঘটনাই শুরু করেছিল এক ভয়ঙ্কর শৃঙ্খল প্রতিক্রিয়া, যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দেয়। গাছপালা বেড়ে ওঠার সময় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে। সাধারণত গাছ মারা গেলে পচে গিয়ে সেই কার্বন আবার বাতাসে ফিরে আসে। কিন্তু কার্বনিফেরাস যুগে গাছ পচেনি, ফলে কার্বন স্থায়ীভাবে মাটির নিচে আটকে যায়। এর ফল হল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কমতে থাকে আর অক্সিজেন বাড়তে থাকে। আজ পৃথিবীর বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় ২১%, কিন্তু কার্বনিফেরাস যুগে সেটা সর্বোচ্চ প্রায় ৩৫%-এ পৌঁছেছিল। অর্থাৎ তখনকার বাতাসই ছিল এক ধরনের উত্তেজক। প্রতিবার শ্বাস নিলে আজকের তুলনায় অর্ধেকেরও বেশি অক্সিজেন পাওয়া যেত। মেরুদণ্ডী প্রাণীদের জন্য এটা তেমন বড় বিষয় না হলেও পোকামাকড়দের জন্য এটা ছিল যেন চিট কোড চালু হয়ে যাওয়া। কারণ পোকামাকড়ের ফুসফুস নেই, তারা শ্বাস নেয় ট্র্যাকিয়া নামের এক ধরনের নালীর মাধ্যমে, যেখানে শরীরের ছোট ছোট ছিদ্র দিয়ে বাতাস সরাসরি কোষে পৌঁছায়। এই পদ্ধতি খুব কার্যকর নয় এবং কম অক্সিজেনে বড় শরীর চালানো সম্ভব নয়। এ কারণেই আধুনিক পোকামাকড় ছোট। কিন্তু কার্বনিফেরাস যুগে উচ্চ অক্সিজেন এই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছিল। পোকামাকড়ের আকার দ্রুত বাড়তে শুরু করে। তখনই জন্ম নেয় বিশাল ডানাওয়ালা ড্র্যাগন ফ্লাই, যাকে বলা হয় জায়ান্ট মেগানিউরা। এর ডানা মেলে ধরলে প্রায় ৭৫ সেন্টিমিটার, প্রায় একটা গিটারের সমান। আকারে বিশাল হলেও এর ওজন ছিল মাত্র ১০০ থেকে ১৫০ গ্রাম, প্রায় একটা আপেলের মতো। এতে বোঝা যায় এর দেহ গঠন ছিল খুব হালকা, আর বহিঃকঙ্কাল ছিল পাতলা। এই বিশাল ড্র্যাগন ফ্লাইয়ের ছিল বড় বড় যৌগিক চোখ, দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। এর পা ছিল কাঁটার মতো গজাল দিয়ে ঢাকা। উড়ার সময় পা সামনে বাড়িয়ে দিত, যা খাঁচার মতো শিকার ধরার ফাঁদ তৈরি করত। শিকার দেখা মাত্রই এটি প্রচণ্ড গতিতে ঝাঁপিয়ে পড়ত এবং পা দিয়ে শিকারকে আটকে ফেলত। বিজ্ঞানীদের মডেল বিশ্লেষণে দেখা গেছে এই ড্র্যাগনফ্লাইয়ের শরীর খুব সহজেই অতিরিক্ত গরম হয়ে যেত, তাই এটি দীর্ঘ সময় উড়তে পারত না। এর শিকার কৌশল ছিল স্বল্প দূরত্বে হঠাৎ দ্রুত আক্রমণ করা, বিস্ফোরক শক্তি আর প্রতিক্রিয়ার ওপর ভর করে জয়ী হওয়া। সেই সময় আকাশের নিঃসন্দেহ শাসক ছিল এই প্রাণী। এর চেয়ে ছোট যে কোনো উড়ন্ত প্রাণীই ছিল এর খাদ্য, এমনকি প্রাথমিক যুগের ছোট উভচর প্রাণীরাও। আকাশ ছিল বিশাল ড্র্যাগনফ্লাইয়ের দখলে, আর মাটিতে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক দানব। সেটি ছিল ২.৫ মিটার লম্বা, প্রায় ৫০ সেন্টিমিটার চওড়া এক বিশাল আর্থ্রোপড। ওজন ছিল ৫০ থেকে ১০০ কেজির মধ্যে। এটি দেখতে সেন্টিপিডের মতো হলেও আসলে আধুনিক মিলিপিডের আত্মীয়। তবে যখন ২ মিটারেরও বেশি লম্বা, তোমার উরুর থেকেও মোটা এক বহুপা বিশিষ্ট দানব তোমার দিকে হামাগুড়ি দেয়, তখন শ্রেণীবিন্যাস নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা আর থাকে না। বিজ্ঞানীরা এর চলার সময় রেখে যাওয়া পায়ের ছাপের জীবাশ্ম খুঁজে পেয়েছেন।